ম্যানেজমেন্টের 5 নম্বর ক্লাসে আমরা শিখব ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা জানি হচ্ছে সবকিছু একটা কার্যের মধ্যে প্রভাবিত হয়, একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ হয়। ঠিক তেমনি ভাবে ব্যবস্থাপনা হচ্ছে একটা চক্রের মাধ্যমে চলে। আজকের ক্লাসটা ঠিক সেই চক্র নিয়ে আলোচনা হবে যে কোন চক্রের মাধ্যমে ব্যবস্থাপনা তার প্রতিদিনকার কার্যাবলী সমন্বয় করে থাকে বা প্রত্যেক বছরের যে প্ল্যানিং হয় সেটা তারা কিভাবে করে। মনে রাখবা আজকের এই ক্লাস থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2 নম্বর নিশ্চিত করতে যাচ্ছ। বিশ্বাস না হলে আজকে থেকে পরীক্ষার পরবর্তী দিন আমার সাথে এসে দেখা করে বলবা ভাই এই অধ্যায় থেকে তো প্রশ্ন আসে নাই। চলো আমরা প্রথমে শুরু করি। প্রথমটা হচ্ছে যে আমরা কার্যাবলী নিয়ে কথা বলবো, তার প্রথমটা হচ্ছে পরিকল্পনা। আগে বলে রাখি সেটা হচ্ছে ব্যবস্থাপনার এই কার্যাবলী হচ্ছে 7টা। পরীক্ষা প্রশ্ন আসে যে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী কয়টি? ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী হচ্ছে 7টা। কয়টা? 7টা। আরেকবার বলো ভাইয়া, কয়টা? 7টা। কারণ হচ্ছে ব্যবস্থাপনার এই 7টা কার্যের মাধ্যমেই কিন্তু পুরো ব্যবস্থাপনাটা শেষ হয়। তোমরা যারা ইন্টারমিডিয়েটে ব্যবস্থাপনা বইটি পড়ছো তোমরা দেখছো যে এই 7টার মাধ্যমে কিন্তু পুরো বই শেষ হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনাকে বলা হয় ব্যবসায়ের নীল নকশা। মানে তুমি ভবিষ্যতে কি করবা সেটা যখন পূর্বে অনুমান করো, পূর্বে চিন্তা করো, সেই চিন্তার আলোকে তুমি যখন নতুন কোনো কিছু সাজাও সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি পরিকল্পনা। তার মানে ব্যবস্থাপনা কার্যাবলীর প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা। আমি আবারও বলি ব্যবস্থাপনা কার্যাবলীর প্রথম ধাপ কি? পরিকল্পনা। এটার আরেক নাম কি? নীল নকশা। এটা কেমন করে তৈরি করা হয়? ভবিষ্যতে কি হবে তা পূর্বে চিন্তা করা। অলরাইট, দেখো এখানে অলরেডি সবকিছু দেওয়া আছে। যে এখানে একজন মনীষীর কথা বললেন যার নাম হচ্ছে নিউম্যান। তিনি বলেছিলেন ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্তই হচ্ছে আমাদের জন্য পরিকল্পনা। আর আবারও বলে রাখি পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম ধাপ এবং এটাকে বলা হয় হচ্ছে প্রতিষ্ঠানের কাজের নীল নকশা, ব্লু প্রিন্ট। ঠিক আছে, কি বলা হয় এটা? এটা ইংলিশ নাম হচ্ছে BLUEPRINT। ঠিক আছে, ব্লু প্রিন্ট। ওকে, অলরাইট। তাহলে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে তোমার সংগঠন। তাহলে সংগঠনটা কি? সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের সকল কার্যাবলীকে একসাথ করা। কোথায় কি আছে সেগুলোকে একসাথ করা। দেখো একটু খেয়াল করো, প্রয়োজনীয় উপকরণাদিকে সংগঠিত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে সংগঠন। দায়িত্ব, কর্তৃত্ব প্রদান ও যোগসূত্র স্থাপন এই সব কিছু আমরা সংগঠনের মাধ্যমে করে থাকি। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে খেয়াল করো কর্মী সংস্থান। কর্মী সংস্থান হচ্ছে ধরো তুমি সিদ্ধান্ত নিলা, প্রথমটা পরিকল্পনা। তুমি সিদ্ধান্ত নিলা যে আগামী বছর তুমি একটা ব্যবসা স্থাপন করবা, এটা তোমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি সেখানে এই যে ব্যবসা স্থাপন করতে গিয়ে তোমাকে হচ্ছে বিভিন্ন উপকরণ আদি সংগ্রহ করতে হয়েছে। এখন এগুলা কিন্তু কেউ না কেউ চালাইতে হবে, পরিচালনা করতে হবে। সেই পরিচালনা করার জন্য আমাদের লোক দরকার, আর সেই লোকটাকে আমরা নিয়োগ করবো হচ্ছে কর্মী সংস্থানের মাধ্যমে। খেয়াল করলে দেখো প্রয়োজনীয় কর্মী নিয়োগ ও কাজে নিযুক্ত এবং তাদেরকে প্রশিক্ষণ প্রদান ব্যবস্থা করে থাকে কর্মী সংস্থান ধাপে। 3টা কাজ করে, মনে রাখবা কর্মী সংস্থান কি কাজ করে? 3টা কাজ করে। কি কি? প্রথমটা হচ্ছে কর্মী নিয়োগ দেয়, তাদেরকে কাজে নিযুক্ত করে এবং শুধু নিযুক্ত করে বসে থাকে না, তাদেরকে প্রশিক্ষণ দেয়। অলরাইট, তাহলে আমরা দেখলাম কর্মী সংস্থান আমরা যে কাজ করে থাকি সেটা হচ্ছে কর্মী নিয়োগ দিই, তাদেরকে কাজে নিযুক্ত করি এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। কর্মী সংস্থান হলো মানব সম্পদ সম্পর্কিত কাজ। যেহেতু আমরা কর্মী, মানুষ নিয়ে আসবো আমার প্রতিষ্ঠানে কাজ করার জন্য, কোনো প্রকার রোবট না। তো সেই ক্ষেত্রে মানব সম্পদের সাথে জড়িত, তো এই জন্য বলা হয় থাকে মানব সম্পদ সম্পর্কিত কাজ হচ্ছে তোমার কর্মী সংস্থান। এই প্রক্রিয়া প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি সম্পাদিত হয়ে থাকে, পাশাপাশি পদোন্নতি হয়ে থাকে আমাদের কর্মী সংস্থানে। এবার আমরা যেটা দেখবো 4 নম্বর ধাপ সেটা হচ্ছে নির্দেশনা। এখন আমি কিছু মানুষকে আমার কোম্পানিতে নিয়োগ দিছি, তাদেরকে আমি বলতে হবে না যে তুমি এইভাবে কাজ করো, এইটা করো, ওইটা করো, ভাইয়া তোমার কাজটা হয়নি, বা স্যার আপনার কাজটা হয়নি, বা জুনিয়র তোমার কাজটা হয়নি। সো তাদেরকে আমরা নির্দেশনা দিতে হবে যে তুমি এইভাবে করো, ওইভাবে করো, না না এইভাবে কাজ হচ্ছে না, ওইভাবে করো। এটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যবস্থাপনার ভাষায় বলে থাকি নির্দেশনা। খেয়াল করে দেখো কর্মীদের তাদের দায়িত্ব দিয়ে বিভিন্ন কাজ করার নির্দেশ দেওয়া হয়, দায়িত্ব নির্দিষ্ট করে কাজের আদেশ নির্দেশ প্রদান করা হয়ে থাকে। বুঝতেই তো পারছো যে নির্দেশনা বলতে কি বোঝায়? তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া। এই যে আমরা তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি এটাও কিন্তু এক প্রকার নির্দেশনা। তোমাদেরকে বলি এইভাবে পড়ো, এটা একটা নির্দেশনা। এটা যদি আমাদের ব্যবস্থাপনায় ব্যবসায়িক কার্যক্রমে চলে আসতো তখন এটা আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী হয়ে যেত। ওকে, অলরাইট।
প্রেষণা। প্রেষণা হচ্ছে কি, তুমি যখন একটা লোককে নিয়োগ দিছ, তাকে কি করতে হবে, এবার তার যে কোম্পানিতে থাকতে হবে তাকে মাঝে মধ্যে তুমি টাকা পয়সা দিতে হবে, তাকে বেতন দিতে হবে, তাকে ছুটি দিতে হবে, তাকে বাসায় যাইতে বলতে হবে, তাকে রেস্ট দিতে বলতে হবে। তাহলে কি হবে, তাহলে সে তোমার কাজের প্রতি আরও বেশি স্পৃহা করবে, ফোকাসড হইতে পারবে, মনোবল বাড়বে। তো এই প্রেষণাটা একটা ব্যবস্থাপনা কার্যাবলীর অংশ। কারণ আমরা দেখছি যে ওনারা ব্যবস্থাপক যারা আছে, ব্যবস্থাপনা বিশারদ, তিনারা দেখছেন যে হচ্ছে ব্যবসায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, প্রেষণা। খেয়াল করো, কর্মীবৃন্দুর কার্যক্ষমতা পূর্ণ ব্যবহারের লক্ষ্যে তাদেরকে অনুপ্রাণিত করা হয়ে থাকে, কাজের প্রক্রিয়া আগ্রহ সৃষ্টি, অপ্রত্যাশিত ফল লাভ করে থাকে। সো প্রেষণা কি কি হইতে পারে? প্রেষণা দুই প্রকার, একটা আর্থিক প্রেষণা আর একটা অনার্থিক প্রেষণা। আর্থিক প্রেষণা হচ্ছে টাকা পয়সা সম্পর্কিত, অনার্থিক প্রেষণা হচ্ছে টাকা পয়সা না, কিন্তু তাদেরকে মানসিক প্রশান্তি দিতে হবে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে সমন্বয়। সমন্বয় খেয়াল করলে দেখবা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লোক আছে, কেউ পণ্য বিক্রি করে, কেউ পণ্য তৈরি করে, কেউ পণ্যকে হচ্ছে যাচাই বাছাই করে, কেউ পণ্যের হিসাব রাখে, বিভিন্ন সেক্টর আছে। সমন্বয় কি করে? সমন্বয় হচ্ছে আমাদের সবাইকে একসাথ করে, আমাদের সবাইকে নিয়ে চিন্তা করে যে আমরা কিভাবে একসাথে কোম্পানির জন্য ভালো কিছু করব। আমাদেরকে তখন চিন্তা করায় না যে তুমি শুধু বিক্রি করবা, তখন তাকে ভাবায় যে বানায় তাকেও তুমি সহায়তা করবা। আবার ওকে বলে যে তুমি শুধু বানাবে, ব্যাপারটা তা না, সে যে বিক্রি করে তাকেও সহায়তা করবে। সো এই যে সমন্বয় করা, আবার দেখা গেল যে যারা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, আবার যারা হচ্ছে সেলস ম্যানেজার, তাদের সাথে একটা যোগসূত্র স্থাপন করে, এই হচ্ছে সমন্বয় ধাপ। সো এই সমন্বয় একটা ব্যবসাকে ব্যবসায়িক পণ্যে ব্যবসায়িক যে আলটিমেটাম আছে সেটাতে রূপান্তর করে। খেয়াল করো, কার্য সম্পাদনের লক্ষ্যে সকল উপকরণ, বিভাগ ও উপবিভাগে ঐক্য স্থাপন করে থাকে আমাদের এই সমন্বয়। একদম লাস্ট নট লিস্ট, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা প্রথমে কি করছি? পরিকল্পনা করছি। এখন শেষ ধাপে আমরা যাচাই করব, এত যে কাজ করলাম, সংগঠন করলাম, তাদেরকে প্রেষণা দিলাম, তাদেরকে নিয়ন্ত্রণ করলাম, নির্দেশনা দিলাম, তাদেরকে হচ্ছে কর্মী সংস্থান করলাম, এই সব কিছুর পরে আমার আসলে পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটা এসে আমরা এই ধাপে যাচাই করব। এইখান থেকে তোমরা হচ্ছে যারা এইচএসসিতে পড়ে আসছো, একটা প্রশ্ন আসে, নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কোনটি? আমরা জানি ব্যবস্থাপনার ধাপ হচ্ছে 7টা, তার মানে 8 নম্বর কোনো ধাপ নাই। 8 নম্বর ধাপটা কি তাহলে হইতে পারে? যখন তোমাকে প্রশ্ন করবে নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কোনটা, তখন অনেকেই ভুল করে বসে। মনে রাখবা, আমি প্রথমে বলছিলাম যে এটা একটা চক্র। আমাদের যখন এখান থেকে শুরু হয়, এখানে এসে আবার শেষ হয়, তার মানে এখানে যদি আবার শেষ হয়, তার মানে আবার শুরু হবে, আবার শেষ হবে, আবার শুরু হবে। তার মানে নিয়ন্ত্রণ যদি হয়, তাহলে নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ হবে পরিকল্পনা। আমরা আবার পরিকল্পনা করব, ভবিষ্যতে আমরা আবার কি করতে পারি, আবার আমরা আসব নিয়ন্ত্রণ পর্যন্ত, নিয়ন্ত্রণের পরে আবার পরিকল্পনা। সো নিয়ন্ত্রণের পরবর্তী ধাপটা কি? নিয়ন্ত্রণের পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের পরিকল্পনা। এতে করে আমরা অনেকেই ভুল করে থাকি। মনে রাখতে হবে, নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ হচ্ছে পরিকল্পনা। ঠিক তেমনি যখন খেয়াল করে দেখো, এইচএসসি পরীক্ষা শেষ, তোমার এখন কোনো পরিচয় নাই, এর পরবর্তী ধাপ কি? ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সি ইউনিটের একটা কোর্স নিয়ে আসছি, যেটার নাম হচ্ছে সি ইউনিটের ক্র্যাশ কোর্স, যেখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং উপরে যথাযথ ক্লাস থাকবে। শুধু ক্লাস না, ক্লাসের শেষে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করানোর জন্য প্র্যাকটিস শিট থাকবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টা। এই সব কিছু সার্ভিস পাচ্ছ তুমি মাত্র 3000 টাকায়। এই 3000 টাকা দিয়ে তুমি তোমার ভর্তি কার্যক্রমটা কনফার্ম করে ফেলতে পারবা। আর আমাদের ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর 2022 থেকে। এবং এইখানে ভর্তি হতে হলে তোমাকে বেশি কিছু লাগবে না, এইখানে দেওয়া 2টা নাম্বারে জাস্ট একটা কল দিবা, বাকি প্রসিডিউর তোমাকে বলে দেওয়া হবে। তো আর কেন দেরি, আজকেই আমরা শুরু করে দিই। এবং যাওয়ার আগে একটা করে কমেন্ট সবাই করে যাবা। সবার কাছে আমার এই একটা চাওয়া, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।